হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 396, সেট নাম্বার 7 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 1 এর 1 দাগে আছে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 সমান 0। সমীকরণটি যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটি হলো, এখানে হয়তো এর যে মানের জন্য বলা আছে। তাহলে সমীকরণটি এর যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটি হলো, অর্থাৎ এর মান কত। যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে সেটা বের করতে হবে। এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এটা সমান 0 আছে। এখন এই জায়গাটা যদি 0 হয়ে যায় তখন এক্স স্কোয়ার আর থাকছে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ হবে না, তার শর্ত হলো a-2 এটা সমান 0 হতে হবে। তাহলে a-2 সমান 0, এখান থেকে আমরা বলতে পারি a সমান 2। তাহলে a এর মান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a সমান এই 2টি। চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস, তাহলে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে দুখানা পর্ব পড়ছে। তো 2500 টাকার বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ বের করতে হবে। তাহলে লিখব প্রথম বছরের আসল, যেটা 2500 টাকা, প্রথম বছরের আসল, প্রথম বছরের না লিখে প্রথম 6 মাসের লিখি বা প্রথম পর্বের লিখি। প্রথম পর্বের আসল সমান 2500 টাকা। আচ্ছা, এখানে বার্ষিক সুদের হার 12% আছে, তাহলে প্রথম পর্ব 6 মাস, সেই 6 মাসের সুদ কিন্তু 12% হবে না, সেটা কিন্তু 12 হাফ, অর্থাৎ 6% হবে। প্রথম পর্বের 12% না লিখে আমি লিখব 6% সুদ সমান 2500 ইন্টু 6/100 টাকা, 6×25 অর্থাৎ 150 টাকা। এরপরে দ্বিতীয় পর্বের আসল, দ্বিতীয় পর্বের আসল 2500 টাকা ছিল, তার সাথে যোগ করতে হবে 150 টাকা, সমান 2650 টাকা। দ্বিতীয় পর্বের 6% সুদ সমান 2650 ইন্টু 6/100 টাকা। 10 দিয়ে কাটলে 10 থাকছে, এটাখানে যদি 10 দিয়ে কাটি 265। 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5×5 25, 26 থেকে 25 গেলে হাতে থাকে 1, 1 পিঠে 5 15, 3×5 15, আর 2 দিয়ে 3 দুগুণ 6। তাহলে 3 এবং 53 গুণ করতে হবে, 3 থেকে 9 বসিয়ে দিলাম, 3×5 15, তাহলে 159 টাকা। আমাকে বের করতে হবে 2 বছরের সুদ, তাহলে 2 বছরের মোট সুদ, এদিকে 150 টাকা, এদিকে 159 টাকা। 2 বছরের মোট সুদ সমান 150 প্লাস 159 টাকা, তাহলে 150, 300, তাহলে 309 টাকা। তো এখানে ডি উত্তর 309।
মানের ঊর্ধ্বক্রমে সাজানো এই রাশি তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত? তাহলে মধ্যমা মানে মাঝখানের সংখ্যা, যেটি 24। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা এখানে আছে। তাহলে মাঝখানের সংখ্যা কোনটা বের করে ফেলি। তাহলে লিখবো এখানে n সমান 9, যেহেতু 9টা সংখ্যা আছে সেই জন্য। এখানে n সমান 9, এটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা মধ্যমা বের করার সময় n+1 বের করি। n+1/2 সমান 9 + 1/2 সমান 10/2 সমান 5। তাহলে মধ্যমা হলো পঞ্চম পদ, যেহেতু 5 বেরিয়েছে। তো এবার সংখ্যাগুলো দেখি পঞ্চম পদ কত আসছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম x+4 সমান x+4। আর এই x+4 আর এই x+4 এর মান দেওয়া আছে 24। তাহলে লিখব প্রশ্নানুসারে x+4 সমান 24। এখান থেকে বলা যায় বা x সমান 24 - 4 সমান 20, বা x সমান 20। তো এখানে প্রশ্ন ছিল x এর মান কত, তাহলে x এর মান 20, অতএব x এর মান 20। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে একটি বিন্দু P হতে বৃত্তটির উপর স্পর্শক আঁকা হলে তার দৈর্ঘ্য কত হবে? একের 4। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকছি। ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে পি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক আঁকতে হবে বৃত্তের উপরে পি বিন্দু থেকে। এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটা নাম দিলাম এ। তাহলে স্পর্শকটা হলো এপি, বৃত্তের ব্যাসার্ধ ওপি, কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব 13, এটা 13 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে ওপি যেটা আছে, না ওএ, ওএ এর মান 5 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। এখন এটা যে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি বের করতে পারবো। তাহলে লিখব যে ওএপি একটি সমকোণী ত্রিভুজ যার ওপি সমান 13 সেন্টিমিটার। আচ্ছা, এই কোণটা 90 ডিগ্রি, ওএপি 90 ডিগ্রি। ওএ সমান 5 সেন্টিমিটার, এপি বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওপি এটা 13 আছে, 13 স্কোয়ার সমান ওএ, ওএ আছে 5, 5 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। 13 13 169 সমান 5 5 25 প্লাস এপি স্কোয়ার, বা এখান থেকে পাই এপি স্কোয়ার সমান 169 - 25 সমান 144 সমান 12 স্কোয়ার। এপি স্কোয়ার সমান 12 স্কোয়ার, অতএব এপি সমান 12। তো এখানে প্রশ্ন যে বৃত্তটি
উপর স্পর্শক আঁকা হলে তার দৈর্ঘ্য কত হবে? অতএব স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 5000 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? এখানে পায়ের মান বসানো হয়, মান বসাননি ওনারা, তো আমরাও পায়ের মান বসাবো না, এখান থেকে আয়তন বের করব। তাহলে শঙ্কু থেকে গোলক কেটে, না গোলক থেকে এখানে একটি নিরেট অর্ধগোলক, অর্ধগোলক থেকে শঙ্কু কেটে নেওয়া হচ্ছে, তাহলে এটা ভূমি মনে করলাম। তাহলে এটা হলো অর্ধগোলক, আর যে শঙ্কু কেটে নেওয়া যাবে শঙ্কুটা এরকম। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যত হবে অর্ধগোলকের ব্যাসার্ধ তত, শঙ্কুর উচ্চতা দেখো এটা এখান থেকে এই পর্যন্ত, এটা গোলকের ব্যাসার্ধ, এটা গোলকের ভূমি, এখান থেকে পর্যন্ত এটা গোলকের ব্যাসার্ধ, এইখান থেকে এটা শঙ্কুর উচ্চতা, কিন্তু এটা কিন্তু গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ, এটা গোলকের ব্যাসার্ধ আবার শঙ্কুর উচ্চতা। তাহলে যদি গোলকের দেখি, গোলকের এটা ব্যাসার্ধ, আর যদি শঙ্কুর দেখি, শঙ্কুর এটা ভূমির ব্যাসার্ধ, এই আর হচ্ছে উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন, আচ্ছা শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ, ও শঙ্কুর উচ্চতা সমান গোলকের ব্যাসার্ধ। এটা আর একক, আর এটাও আর একক, গোলকের ব্যাসার্ধ। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, সেটাও আর, এত ঘন একক সমান 1/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে ওই শঙ্কুর আয়তন। এটা কোসেক থিটা সমান এক্স, কট থিটা সমান ওয়াই, নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক নিশ্চয়ই আমরা জানি। তাহলে এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, সূত্রটা লিখে দিই এখানে। আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, এই সূত্রটা আমরা জানি। বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কট স্কয়ার থিটাকে সমচিহ্ন বাঁদিকে নিয়ে এলাম। এবার কোসেক থিটা মান এক্স বলা আছে, কোসেক এই কট থিটা মান ওয়াই বলা আছে। এটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 1। তাহলে এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 1, এই সম্পর্কটা সঠিক। এখানে আছে, এই যে এখানে টিক মারব। দুই জায়গায় শূন্যস্থান পূরণ করে যখন 5টি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলা হয়। উত্তমন্য। ত্রিভুজ এবিসিতে বি কোণ সমকোণ হলে বিসি স্কয়ার সমান, ত্রিভুজ এবিসি মনে করো একটা ত্রিভুজ এ বি সি, তাহলে বি কোণ সমকোণ, তাহলে বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এসি স্কয়ার এখানে হবে এসি স্কয়ার। 11/7 রেডিয়ান সমান কত ডিগ্রি? তাহলে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে চাইলে, এখানে রেডিয়ান আছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 11/7 রেডিয়ান
সমান কত ডিগ্রি? এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আচ্ছা 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, আর 11/7 রেডিয়ান সমান 180 বাই পাই ইন্টু 11/7 সমান 180, পাইয়ের মান 22/7 ইন্টু 11/7 সমান 180 বাই 22/7, এখানে 7 হবে, উপরে 22 হবে। আচ্ছা এই 7টাও না, আমি এই আচ্ছা এটা এক দাগের উপরেই দিই বরং, তাহলে ভালো হবে। এটা সমান একটা দাগ দিয়ে নিলাম, 180 উপরে, এই 11 উপরে, এই 7 উপরে, নিচে এই 7, এই 22, সমান 90 ডিগ্রি। তাহলে অতএব 11/7 রেডিয়ান সমান 90 ডিগ্রি। একটি ঘনকের তল সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা ও ধার সংখ্যার লসাগু কত? ঘনকের তল সংখ্যা সমান 6, 6টা তল থাকে। শীর্ষবিন্দুর সংখ্যা ঘনকের 8খানা শীর্ষবিন্দু থাকে, আর ধার সংখ্যা 12টা থাকে। তো লসাগু সমান 6, 8 এবং 12 এর লসাগু করতে হবে। দুই দিয়ে দিলাম, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। 2 দিয়ে দিলাম 3, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দিয়ে 1, 2, 1। লসাগু সমান 2, 2, 3, তারপরে 1, 2, 1, 2টা নিব শুধু। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে এর লসাগু হলো 24। √5 - 7 এর অনুবন্ধীকরণীটা লিখতে হবে। তো অনুবন্ধীকরণী লেখার সময় আমরা রুট চিহ্নের আগের চিহ্নটা পাল্টাবো। √5 এর আগে প্লাস আছে, আমরা দেবো -√5, আর বাকি যে চিহ্নটা আছে ওটা সেম থাকবে, চেঞ্জ হবে না। এই যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয়, এখানে হবে কেন্দ্রীয়। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। 3 আছে কোনটি সত্য বা মিথ্যা তা লেখো, যে কোনো 5টি। 1, চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। হ্যাঁ, এটা সত্য। তারপরে 5x² - 12x + 7 = 0 সমীকরণের বীজদ্বয় অবাস্তব। অবাস্তব কিনা সেটা আমরা এই নিরূপক বের করার মাধ্যমে বলতে পারবো। তো সমীকরণটা কি আছে প্রথমে লিখে নেওয়া যাক। তাহলে লিখব, প্রদত্ত সমীকরণটি হলো 5x² - 12x + 7 = 0 এর নিরূপক। দেখো সমীকরণটা যদি এরকম হতো, x² + bx + c = 0, তাহলে নিরূপক b² - 4ac, এটাকে সমীকরণের নিরূপক বলা হয়। তাহলে এখানে নিরূপক b² - 4ac
সমান কত বেরোয় দেখব। এখানে বি জায়গাতে -12 আছে, তাহলে -12 তার হোল স্কয়ার -4a a ফর 5 এবং c ফর 7 সমান 12 12 144, 4 5 20, 7 2 14, অর্থাৎ মাইনাস 5 7 35 70 140, তাহলে এটা 140। তো এটা হলো -12 তার হোল স্কয়ার -4ac a ফর 5 c ফর, হ্যাঁ, তাহলে এটা হলো, আর এটা বিয়োগ করে হবে 4, এটা গ্রেটার দেন 0, তাহলে 20 বাস্তব। কিন্তু প্রশ্নে বলা আছে, এখানে প্রশ্ন বলা আছে 20 অবাস্তব, ওটা মিথ্যা বলা আছে, তাহলে এখানে লিখবো মিথ্যা। দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা ও সরলরেখার সংখ্যার অন্তর 1। তাহলে নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা কটা দেখা যাক। দুটি, তো এখানে আছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা। মনে করো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে আমরা কটা বৃত্ত আঁকতে পারি? একটা, দুটো, তারপরে তিনটে, এভাবে আমরা কোটি 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 বৃত্ত আঁকতে পারি, অর্থাৎ অসংখ্য বৃত্ত আঁকতে পারি। তাহলে বৃত্তের সংখ্যা অসংখ্য, বৃত্তের সংখ্যা অসংখ্য। আর সরল রেখা কটা আঁকা যায়? এই একটাই সরল রেখা আঁকা যায়। সরল রেখার সংখ্যা সমান 1। তাহলে এদের অন্তরফল অসংখ্য থেকে এক বিয়োগ করলে সেটা অসংখ্যই হয়, মানে আচ্ছা এটা অসংখ্যই হবে, মানে এটা বিরাট বড় একটা সংখ্যা। তাহলে অ্যাকচুয়ালি অন্তরফল আমরা লিখতে পারি ইজ নট ইকুয়াল টু 1, এভাবে লিখতে পারি। তাহলে ওটা মিথ্যা দেওয়া আছে। এরপরে 4 দাগে দেওয়া আছে tan ইন্টু 45 ডিগ্রি সমান 1। tan ইন্টু 45 ডিগ্রি সমান 1, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তো আমরা জানি যে tan 45 ডিগ্রি সমান 1, এখন tan এবং 45 ডিগ্রি গুণ করলে tan 45 ডিগ্রি আসে না, সুতরাং এটা মিথ্যা। এরপরে 3-এর 5 আছে, কোন তথ্যে অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ সংখ্যা সমান হলে, সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে বহু ভূইষ্ঠক তথ্য বলা হয়। কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা, সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে তাকে বলা হয় বহু ভূইষ্ঠক তথ্য বলা হয়, তো এটা মিথ্যা। নেক্সট আছে ঘনকের ধার ও তল সংখ্যার সমষ্টি হতে শীর্ষবিন্দু ও কর্ণের সংখ্যার সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। এখন ঘনকের ধার কটা আছে সেটা প্রথমে দেখে নিই। ঘনকের ধার সংখ্যা 12টা হবে, ঘনকের ধার। আচ্ছা, ঘনকের ধার সংখ্যা 12টা। তল সংখ্যা 6টা তল থাকে, আমরা জানি 6টা তল। শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দু আছে 8টা। আর কর্ণের সংখ্যা, কর্ণ আছে 4টে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধার ও তল সংখ্যা সমষ্টি, অর্থাৎ 12 + 6 এর থেকে বিয়োগ করতে হবে শীর্ষবিন্দু কর্ণের সংখ্যা।
শীর্ষবিন্দু 8, কর্ণের সংখ্যা এই যে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এটা হয়ে গেল 18 আর এটা হয়ে গেল 12, তাহলে এটা হলো 6। তাহলে প্রশ্নেও 6 দেওয়া আছে, সুতরাং এটা সত্য। চারের এক দিকে আছে বার্ষিক A/5% সরল সুদের হারে A স্কোয়ার টাকায় A/3 বছরের সুদ A³/60 হলে A এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরল সুদের সূত্র যে জানি, I সমান P/R/T/100, এই সূত্র প্রয়োগ করে সহজে অঙ্কটাকে করতে পারবো। তবে এখানে I/P/R/T কিসের মান কত দেওয়া আছে সবার প্রথমে সেটা লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে I সমান, P সমান, R সমান এবং T সমান। তো প্রথমে I দেখি, এখানে I মানে সুদ, এটা আছে A³/60 টাকা। আচ্ছা, P হলো এখানে আসল, তো A স্কোয়ার টাকার, অর্থাৎ আসল A স্কোয়ার টাকা। আর হলো সুদের হার, তাহলে সুদের হার এখানে দেওয়া আছে A/5%, A/5%, এবং টি হচ্ছে এখানে সময়, তাহলে সময় A/3 বছরে, A/3 বছর। তাহলে লিখবো, আমরা জানি যে I সমান P/R/T/100। তো এখানে A এর মান বের করতে হবে, তাহলে I/P/R/T সবগুলো মান বসিয়ে দিই, বা I ফর A³/60 সমান P ফর A স্কোয়ার, R ফর A/5, T ফর A/3, আর নিচে আছে 100। তো যদি 6 দিয়ে কাটাকুটি করি, না 10 দিয়ে কাটাকুটি করি, এখানে 10 আর এখানে থাকছে 6, 10 10 কে 100, 6 10 কে 60, তাহলে পাচ্ছি A³/6 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে 10 নিচে হবে, 5 এবং 3 নিচে হবে, A স্কোয়ার, A এবং A গুণ করলে A⁴, নিচে হবে 5 3 10, 5 × 3 × 10, 3 2 6, 3 1 3, তাহলে পেলাম কি, তাহলে পেলাম বা A³/2, আচ্ছা 2ও কিন্তু কাটতো, 2 2 1 2 আর 5 2 10, তাহলে এখানে পাচ্ছি A³ সমান A⁴/5, আচ্ছা 5 5 25। তো যদি বজ্রগুণ করি তাহলে পাই A⁴ সমান A⁴ সমান 25 A³ বা এখানে A⁴ - 25 A³ সমান 0, এখান থেকে কমন নেব A³, তাহলে A - 25 এটা সমান 0, তারপরে লিখব A - 25 সমান সমান 0/A³, 0কে A³ দিয়ে ভাগ করলে সেটা 0ই হবে, তাহলে A - 25 এটা সমান 0, এখান থেকে পাই বা A ইজ ইকুয়াল টু 25, অতএব A এর মান সমান 25। দুই দাগে আছে, একটি যৌথ ব্যবসায়ী A, B ও C এর মূলধনের অনুপাত 4:7:9, B 3,500 টাকা লাভ করলে ব্যবসায়ী মোট কত লাভ হয়েছিল। তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে এটা A, B, C এর মূলধনের অনুপাত, কিন্তু আমরা জানি মূলধনের যে অনুপাত হয় সেটাই কিন্তু লাভের অনুপাত হয় বা লভ্যাংশের অনুপাত হয়। সুতরাং আমরা বলতে পারি A, B ও C এর লাভের অনুপাত 4:7:9, তার মধ্যে B এর লাভ দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব 4:7:9 আছে, তাহলে A এর লাভ 4x, B এর লাভ 7x এবং C এর লাভ 9x ধরে নেব।
তাহলে লিখব মনে করি এ কমা বি ও সি এর লাভ যথাক্রমে এ বি ও সি এর লাভ যথাক্রমে 4x টাকা, 7x টাকা ও 9x টাকা। আচ্ছা, এখানে বি এর লাভ 35,000 অর্থাৎ 3,500 টাকা দেওয়া আছে, তো বি এর লাভ তো 7x, তাহলে লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 7x ইজ ইকুয়াল টু 3500 বা x সমান 3500 বাই 7, তাহলে এটা হলো 500 বা x সমান 500। এখন আমাকে মোট লাভ বের করতে হবে, তাহলে মোট লাভ এই তিনখানা লাভ যোগ, তাহলে মোট লাভ সমান এ এর লাভ 4x, বি এর লাভ 7x আর সি এর লাভ 9x টাকা সমান 16, 20, এটা 20x টাকা। তাহলে x এর মান আবার 500, তো এখানে লিখব 20 ইন্টু 500 টাকা সমান 5 দুগুণ 10, তার ডান দিকে তিনখানা শূন্য, তাহলে এটা হলো মোট লাভ 10,000 টাকা। x বাস্তব হলে 3 - 20x - 25x স্কয়ার রাশিটির চরম মান নির্ণয় করো। তাহলে এই রাশিটির মান আমরা p ধরে নেব। এখানে আছে, তাহলে আমরা ধরি 3 - 20x - 25x x স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু p। তাহলে যদি সাজিয়ে লিখি এটা মাইনাস, আচ্ছা সব সংখ্যাগুলোকে সম্পূর্ণ ডান দিকে রাখি, তাহলে হবে বাঁদিকে 0 সমান ডান দিকে 25x স্কয়ার প্লাস 20x মাইনাস 3 প্লাস p। তাহলে যদি সাজিয়ে লিখি, আমি এটাকে ডান দিকে লিখবো, শূন্যটাকে বাঁদিকে লিখবো, তাহলে 25x স্কয়ার প্লাস 20x প্লাস p মাইনাস 3, এটা সমান 0। এখন যে দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এর সাথে যদি তুলনা করি, এখানে a সমান 25, b সমান 20 আর c সমান p মাইনাস 3। তো এখানে বলা আছে x একটি বাস্তব সংখ্যা, x বলা আছে বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব যদি হয় তাহলে এই সমীকরণের নিরূপক সেটা গ্রেটার দ্যান 0 হবে বা 0-এর চেয়ে বড় হবে। তাহলে লিখব কি যে x একটি বাস্তব সংখ্যা, সুতরাং আমি 1 নম্বর নাম দিলাম, 1 নম্বর সমীকরণের নিরূপক সমান নয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আমরা জানি যে কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে নিরূপক গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। তো এখানে x বাস্তব মানে সেটাই যে বীজ বাস্তব বীজ, তাহলে নিরূপক গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সমান হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তো তাহলে এর নিরূপক এখানে দেখো, নিরূপক সমান আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac, এটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে b স্কয়ার মাইনাস 4ac। তো এখানে b ফর 20, অতএব b স্কয়ার মাইনাস 4ac এটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে b এখানে 20 আছে, 4a এখানে আছে 25
আর সি আছে p-3, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, বা এখানে 20 স্কোয়ার করলে আমরা পাই 400, মাইনাস 25, 4 25 সঙ্গে 100, p-3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা এখানে ভাগ করে নেব, যদি 100 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এখানে পাই 4 মাইনাস p-3 ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0/100, বা এটা হলো 4 মাইনাস p মাইনাসে মাইনাসে +3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি যে -p প্লাস যোগ করলে 7 হলো, 7 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে ভাগ করে গুণ করে দিই, তাহলে কি হবে, এই গ্রেটার দ্যান চিহ্নটা পাল্টে লেস দ্যান হয়ে যাবে। তাহলে p এদিকে মাইনাস দিয়ে গুণ করলে -7 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে কি এই এখান থেকে বলতে পারি যে যেহেতু 7 এখানে আছে, আমাকে p রাখতে হবে, বাদিকে আমি p রাখতে চাইছি কেবল, তাহলে 7 মাইনাস 1 p-7 প্লাস 7 দিলাম, আর এদিকেও 0 প্লাস 7 দিলাম, তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে p ইজ লেস দ্যান ইকুয়াল টু 7। অর্থাৎ p মানে কি আমরা জানি, p মানে এই টোটাল রাশিমালাটা জানতাম p, এখন এই টোটাল রাশি, তাহলে আমি বলতে পারি অতএব 3 মাইনাস 20x মাইনাস 25x স্কোয়ার, এটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 7। অর্থাৎ এই রাশিমালাটার মান হয় 7-এর সমান হবে, আর তা নাহলে 7-এর চেয়ে ছোট হবে। তো প্রশ্নে আছে যে, প্রশ্নে কি আছে, প্রশ্নে আছে রাশিটির চরম মান অর্থাৎ সবচেয়ে বড় মান, তাহলে সবচেয়ে বড় মান 7 হতে পারে, আর নাহলে 7-এর চেয়ে ছোট হতে পারে, তাহলে সবচেয়ে বড় মান 7। অতএব রাশিমালাটির চরম মান is equal to 7। 4 দাগে আছে 1/x plus 1/y সমানুপাতি 1/x plus y হলে দেখাও যে x/y plus y/x এর মান ধ্রুবক হবে। এখানে আছে 1/x plus 1/y সমানুপাতি 1/x plus y। এখন সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দেব, সেই জন্য 1/x plus 1/y সমান এখানে একটা k লিখব এবং 1/x plus y লিখব, এবং পাশে লিখতে হবে k সমান ভেদ ধ্রুবক, k সমান ভেদ ধ্রুবক। তো x এবং y এর লসাগু xy, x দিয়ে লসাগুকে ভাগ করলে y থাকছে, y দিয়ে 1 কে গুণ, y দিয়ে লসাগুকে ভাগ করলে x থাকবে, x দিয়ে 1 কে গুণ, সমান k বাই x প্লাস y। তো এটা y প্লাস x, আমরা x প্লাস y লিখতে পারি, এখানে x প্লাস y আছে, তাহলে x প্লাস y তার হোল স্কয়ার হলো। তো এটা সমান দেব না, এর নিচে xy সমান k, বা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে xy, এটা সমান k, বা আমরা লিখতে পারি x স্কয়ার বাই xy প্লাস 2xy বাই xy প্লাস y স্কয়ার বাই xy, এটা সমান আছে k, বা এখানে দেখো উপরে x স্কয়ার আছে, নিচে xy আছে, তাহলে একটা x উপর থেকে কাটবে, এখানে xy x কাটছে, y কাটছে, এখানে y একটা, এখানে y দুটো, তাহলে একটা y কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x বাই y প্লাস 2 প্লাস y বাই x, এটা সমান k পাচ্ছি, তাহলে লিখতে পারবো x বাই y প্লাস y বাই x
সমান 2টাকে সমান চিহ্নের ডান দিকে রাখবো, তাহলে 2 মাইনাস এই কে মাইনাস 2, তো কে ধ্রুবক, 2ও ধ্রুবক, তাহলে এটা সমান ধ্রুবক আমরা জানি, তাহলে এটা সমান ধ্রুবক। তো এটাই প্রমাণ করার ছিল, যে প্রমাণ করতে বলা ছিল যে এর মান ধ্রুবক, তাহলে অতএব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান ধ্রুবক, এখানে লিখব প্রমাণিত। কোনো বৃত্তে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে কোনো বৃত্তের, হ্যাঁ এখানে দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য বলতে কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, আর 12 সেমি ও 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি দূরত্বটা এখানে বলা নেই, কিন্তু এটা দূরত্ব হবে কেন্দ্র থেকে। 5, তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। তাহলে এখানে একটা জ্যা আঁকলাম, তো কোনো বৃত্তে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কেন্দ্র থেকে এটা এবি জ্যা, এর দূরত্ব বলতে এই লম্ব দূরত্ব বোঝায়, তাহলে জ্যা 8 সেমি, এটা দূরত্ব 12 সেন্টিমিটার। আর 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? আর একটা জ্যা আছে খুব কাছে, আমি এটা এখানে আঁকছি, ছয় সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এর জন্য এখানে একটা ত্রিভুজ আঁকলাম, আর এর জন্য আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি। তাহলে কি হবে? তাহলে এই যে উপরের তথ্য দেওয়া আছে, এখানে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য, আচ্ছা এটা 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এটা এখান থেকে পর্যন্ত 12, এখানে 6 সেমি, এদিকেও 6 সেমি। তো কি করব এখান থেকে, আচ্ছা এই দূরত্ব দেওয়া আছে, ব্যাসার্ধ যদি বের করতে পারি কোনোভাবে, এই ত্রিভুজ থেকে আমি বৃত্তটির ব্যাসার্ধ বের করে নেব। তো ব্যাসার্ধ বের করার জন্য এই ও থেকে পি পর্যন্ত, এই ওপি এটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, এ থেকে পি পর্যন্ত 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব দূরত্ব লম্ব, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমরা ও এ বের করতে পারবো, আর ও এ নিয়ে আমরা এই ত্রিভুজ থেকে, এটা কিউ নাম দিলাম, এই ত্রিভুজ থেকে এই ডিকিউ এর মান বের করতে পারবো। ডিকিউ মান যত হবে তাকে দ্বিগুণ করলে এই সিডি জ্যায়ের দৈর্ঘ্য পাবো। তো ত্রিভুজ ও এওপি, ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এপি সমকোণী ত্রিভুজ, যার, তাহলে ওখানে দেওয়া আছে ওপি, ওপি সমান 8 সেন্টিমিটার, এপি সমান 12.5 6 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই বা সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী ও এ স্কোয়ার বা এও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে এও স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো, এখানে ও এর মান বের করতে চাইছি আমরা, এও স্কোয়ার সমান ওপি ফর 8, তাহলে এটা 8 স্কোয়ার, অ্যান্ড এপি ফর 6 স্কোয়ার, তাহলে 8 8 64, 6 6 36, তো এটা ইজ 100, আর এটা ইজ অলসো 10 স্কোয়ার। তাহলে এও স্কোয়ার সমান যদি 10 স্কোয়ার হয়, তাহলে অতএব আমরা পাই এও সমান 10 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 10 সেন্টিমিটার, তাহলে ওডিও তাই সমান ওডিও 10 সেন্টিমিটার। এবার ও কিউ ডি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ ও কিউ ডি এর, ও কিউ ডি এর দেখো, ও ডি তো এমনি পেয়ে গেছি,
ওডি সমান 10 সেন্টিমিটার, আর ও কিউ পেয়ে গেছি, ও কিউ সমান 6 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে ডিকিউ, ডিকিউটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এটা ও কিউ, প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ডিকিউ, যার যার মান জানি বসিয়ে দেব। তো এখানে দেখো, এখানে ওডি এর মান জানি এই 10, তাহলে 10 স্কোয়ার সমান ও কিউ, ও কিউ 6 আছে, 6 স্কোয়ার প্লাস ডিকিউ এর মান জানি না, ডিকিউ এর মান আমরা বের করতে চাইছি। তো এখানে হবে 10 10কে 100, 6 6 36 প্লাস ডিকিউ স্কোয়ার। তাহলে ডিকিউ স্কোয়ার সমান 100 - 36, এটা হলো 64, আর 64 মানেই আমরা জানি 8 স্কোয়ার। তাহলে ডিকিউ স্কোয়ার সমান যদি 8 স্কোয়ার হয়, তাহলে ডিকিউ সমান 8। তাহলে সিডি সমান হবে 8 এর ডবল, 8 × 2 সেমি সমান 16 সেন্টিমিটার। তো এখানে লিখব অতএব, প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল 6 সেমি দূরবর্তী জ্যার দৈর্ঘ্য কত। তাহলে 6 সেমি দূরবর্তী, 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ছয় জায়গায় আছে প্রদত্ত চিত্রে কোণ এসিবি সমান কোণ বিএডি। চিত্র এটা আছে, এ সি বি বিএডি, এই কোণটা আর এই কোণটা সমান। এসি সমান 8 সেন্টিমিটার, এসি এটা আছে 8 সেন্টিমিটার। এবি সমান 16 সেন্টিমিটার, এবি 16, যেখানে এডি লম্ব বিসি, এডিটা এই বিসির উপরে লম্ব, তাহলে এসি সমান 8 সেন্টিমিটার। আচ্ছা, এসি সমান 8 সেন্টিমিটার বলা আছে, আচ্ছা এটা তো বললাম। বিডি এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে দুটো সদৃশকোণী ত্রিভুজ হবে, বাট কোন কোন বাহু সদৃশ সেটা খুব সাবধানে এখানে লিখতে হবে। তো আমি এই ছবিটা আমার খাতায় আগে এঁকে নিই। এখানে এ, এখানে বি, এখানে সি, আর এই লম্বটা ডি। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা 8 সেন্টিমিটার, এটা 16 সেন্টিমিটার, আর এটা লম্ব আছে, এটা লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ। আমাকে বিডি, এই বিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো যে ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ আছে, এ বি ডি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজ, এটা আর এটা। এর এসিবি কোণ আর বিএডি কোণ সমান এ সি বি, এটা বিএডি, বিএডি এটা, এই দুটো কোণ পরপর সমান। তাহলে কোণ এ সি বি সমান কোণ বিএডি সমান বলা আছে। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটার এই কোণটা এডিবি, এটা 90 ডিগ্রি কোণ, এই ত্রিভুজটার এডিসি, এটা 90 ডিগ্রি কোণ। ত্রিভুজ কোণ এডিবি সমান কোণ এডিসি
সমান প্রত্যেকটা 90 ডিগ্রি করে। আর তাহলে দুটো কোণ যখন সমান হলো তাহলে অবশিষ্ট যে এই কোণটা আর এই কোণটা পরপর সমান হবে, এবং অবশিষ্ট কোণ এর এর নাম এবিডি সমান কোণ, এই কোণটা এর নাম সিএডি। তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী, সুতরাং ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এসিডি সদৃশ কোণী। আচ্ছা, সদৃশ কোণী মানে কোন বাহুটা কার সাথে সদৃশ সেটা বলতে হবে। অতএব দেখো এর আমরা কি পেয়েছি, এই কোণ এই কোণের সাথে সমান, এই কোণ এই কোণের সাথে সমান, অর্থাৎ এখানে এবি বাহু এর এসি বাহুর সাথে সদৃশ। তাহলে সদৃশ বাহুগুলি সমানুপাতিক হবে সদৃশ কোণী হলে। অতএব সদৃশ বাহু এবি আর এসি, তাহলে এবি বাই এসি এর সাথে সদৃশ হচ্ছে এই ত্রিভুজটার, আমি এই ত্রিভুজ এবি মানে এই ত্রিভুজটার নিয়েছি, তাহলে এই ত্রিভুজটার বিডি এই ত্রিভুজটার এডি হবে। আবার তাহলে কি প্রমাণ করলাম, এই ত্রিভুজ আর আচ্ছা তাহলে এই পার্টটা না, আমি এবিসি ত্রিভুজের সাথে এ বি ডি ত্রিভুজ সদৃশ দেখাবো, তবে আমাদের এই বিডি বাহু দৈর্ঘ্য পাওয়া যাবে। এই দুটো ত্রিভুজ সদৃশ তাতে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের এই মূল যে ত্রিভুজটা আছে এটা দেখতে হবে যে মূল ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করা যায় কিনা, অর্থাৎ এই কোণটা সমকোণ কিনা সেটা একটু প্রমাণ করার চেষ্টা করছি। তো দেখো এ বি এডিসি যে ত্রিভুজটা আছে এর এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। কোণ এর নাম সিএডি প্লাস এই কোণটা এসিডি, এই দুটো কোণ যোগ করে কত হবে, নাকি যেহেতু এটা 90 ডিগ্রি আছে 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল সমান 90 ডিগ্রি। এখন দেখো সি কোণটা আর এই কোণটা পরপর সমান, তাহলে আমরা লিখতে পারি বা সিএডি প্লাস এসিডি আছে এ সি ডি, এই কোণটার পরিবর্তে আবার একবার সিএডি লিখব, কোণ সিএডি, তাহলে সমান 90 ডিগ্রি। তাহলে কি, তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কোণ বিএসি সমান এই কোণটা মোট কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এই পার্টটা দরকার হচ্ছে না আমাদের, এই পার্টটা টোটালি দরকার হচ্ছে না, কেবল এখান থেকে আসছে যে তাহলে কি হলো যে এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পর সদৃশ, এবং প্রত্যেকটা ছোট ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে আমরা বলতে পারি অতএব এই যে এ বি ডি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ আচ্ছা ত্রিভুজ ও, এখানে আরেকটা কথা লিখে দিই, এখানে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। এবার আমরা লিখতে পারবো যে এই ত্রিভুজটা এবং এবিসি ত্রিভুজ সদৃশ। অতএব দেখো এই যে বড় ত্রিভুজটা আছে এর অতিভুজ হলো এই বিসি, আর তাহলে এই যে বিসির মানটা আমাদের জানতে হবে, কারণ কি, কারণ এই মাঝারি ত্রিভুজ এর অতিভুজ এবি, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এবি এর বড় বাহু, তাহলে এবিসি ত্রিভুজের বড় বাহু বিসি, এবি বাই বিসি সমান সমান এর যদি বিডি নেই তাহলে এই ত্রিভুজে নিতে হবে এবি, তাহলে এখানে করলাম কি
আচ্ছা, বড় ত্রিভুজটার বিডি নিচ্ছি, না এবি নিচ্ছি, এবি, এটা নিয়েছি এবি বাই বিসি, এবি বাই বিসি। আচ্ছা, তাহলে ছোটো ত্রিভুজটা আগে নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রে বিডি এখানে হবে বিডি বাই বিডিটা হলো এই ছোট ত্রিভুজের বাহু, এটা এই বড় ত্রিভুজের বাহুর অনুপাত হবে এবি। এবার দেখো, তাহলে এবি বিসি বিডি এবি, এবি বিসি, এবি বাই বিসি, এটা অ্যাকচুয়ালি এবি ছোট ত্রিভুজের অতিভুজ, বিসি বড় ত্রিভুজের অতিভুজ। তাহলে দুই অতিভুজের অনুপাত যা হবে, এই ছোট ত্রিভুজটার মাঝারি বাহু বড় ত্রিভুজটার মাঝারি বাহুর অনুপাত তাই হবে, এখানে তাই হয়েছে। এবার আমরা এবির মান জানি 16 সেন্টিমিটার, বিসির মান এটা কিন্তু জানি না, তাহলে আমাদের বিসি এর মানটা আগে বের করে নিতে হতো। তো যাই হোক, বিসি সমান আমরা জানি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমি বিসি এখানে বের করে দিই, বিসি সমান √16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এটা হবে √256 16 16 এবং 8 8 64, শূন্য 12 2 হাতে 1, তাহলে এটা হলো 320। তাহলে সমান √16 2 32, আচ্ছা 16 হবে 64, 16 320, উৎপাদকে ভাঙলে 2 160, 2 80, 2 40, 2 20, 2 10, 2 5, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 8 8 64, তাহলে 64 × 5, এটা অ্যাকচুয়ালি 64 × 5, 5 64 বর্গমূল 8, তাহলে 8√5 বেরোলো। এখন এই যে এবি আছে, এবির মান 16 বসালাম, 16 বাই বিসি, বিসির মান এক্ষুনি বের করেছি 8√5, 8√5 সমান বিডি, বিডি এর মান বের করতে হবে, আর এবি, এবি এর মান 16, এই যে, তাহলে আমি এখান থেকে একবারে লিখি, বা বিডি সমান কি লিখতে পারবো দেখে নাও, বিডি সমান এর সাথে কোনাকুনি সম্পর্ক, 16 × 16 বাই 8√5, 16 × 16 বাই 8√5, 2 32 বাই, তাহলে এটা হলো 32 বাই √5। এখন নিচে যেহেতু রুট আছে, করণী নিরসন করার জন্য ওপর নিচে √5 দিয়ে গুণ করলাম, তাই সমান 32 √5, আর √5 যোগ করলে 5, তাহলে এটা হলো বিডি এর মান বা বিডি এর দৈর্ঘ্য। এরপরে 7 দাগে আছে sin⁻6 থিটা প্লাস cos⁻6 থিটা প্লাস 3 sin² থিটা cos² থিটা এর মান কত হবে? এটা আছে 4 এর 7, 4 এর সাথে আছে sin⁻6 থিটা প্লাস cos⁻6 থিটা প্লাস 3 sin² থিটা cos² থিটা। তো আমরা ইন্টু 1 লিখতে পারি, কারণ 1 গুণ করলেও যা, না করলেও তাই, গুণ করলে কিছু চেঞ্জ হবে না, তো 1 লিখলাম এই কারণে। এখানে লিখব sin⁻6 থিটা প্লাস cos⁻6 থিটা প্লাস 3 sin² থিটা cos² থিটা। আচ্ছা, এখানে এইভাবে না লিখে আমি এখানে লিখলাম sin² থিটা তার কিউব, এখানে cos² থিটা তার কিউব, আর এখানে 3 sin² থিটা cos² থিটা ইন্টু একের জায়গাতে sin² থিটা প্লাস cos² থিটা। তাহলে এটা কীরকম হলো? এটা হলো আমরা যে a প্লাস বি হোল কিউবের সূত্র জানি, সেটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু
এ প্লাস বি, ঠিক এই ফর্মটা দেখো এর সাথে ম্যাচ করছে, যেখানে এ সমান সাইন স্কয়ার থিটা আর বি সমান কস স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, এটা ইজ এ, এটা ইজ বি হোল কিউব। আবার আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যেমন এক, সেই জন্য এখানে এক লিখে দিলাম, মানটা কিউব। তাহলে এক ইন্টু এক ইন্টু এক, এক এককে এক, এক এককে এক, তাহলে এর মান হলো এক। এরপরে 4-এর 8-এর দাগে আছে এ বি সি ডি ই এর গড় এম হলে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে, ই প্লাস কে এর গড় মান, এর গড় এম ও কে দ্বারা প্রকাশ করো। এ বি সি ডি ই এর গড় এম, অর্থাৎ এখানে তাহলে এ বি সি ডি ই এর গড় সমান এম, অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই 1 2 3 4 5, তাহলে 5খানা সংখ্যা আছে বাই 5, এটা সমান এম। তাহলে এরপরে আমাকে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে ও ই প্লাস কে এর গড় বের করতে হবে। তাহলে এর গড় সমান, তাহলে যোগ করব, যোগ করলে পাই এ প্লাস কে প্লাস বি প্লাস কে প্লাস সি প্লাস কে প্লাস ডি প্লাস কে প্লাস ই প্লাস কে, যোগ করলাম 1 2 3 4 5, এখানেও 5খানা সংখ্যা, তাহলে এই 5 দিয়ে ভাগ করছি, এটা হলো এর গড়। তো এখন এই জায়গাটা সরল করে কীভাবে লেখা যায় দেখো, এ বি সি ডি ই আছে আর এখানে কে 1 2 3 4 5, 5খানা কে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5 লিখলাম, আর 5খানা কে বাই 5 লিখলাম। এখন দেখো এই মানটা অ্যাকচুয়ালি এম, তাহলে এটা এম লিখব প্লাস কে, তাহলে গড় হলো এম প্লাস কে, এটা হলো গড়। 9 দেখা আছে একটি ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি পাই সি মানে পাই রেডিয়ান বাই 12 হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে আমরা এই কোণটিকে ডিগ্রিতে পরিণত করব। আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, সেই জন্য 55 ডিগ্রি, এবং এই দুটো কোণ যোগ করলে যত হলো সেই যোগফলকে 180 থেকে বিয়োগ করলে 3 নম্বর কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে বা ডিগ্রিতে মান পাবো, তারপরে সেই মানকে বৃত্তীয় মানে পরিণত করতে হবে। তো এখানে লিখে নিই প্রথমে যে প্রদত্ত কোণ দুটির যোগফল, তাহলে প্রদত্ত কোণ দুটি কী কী আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত কোণ দুটি, কোণ বা প্রদত্ত এইভাবে না লিখে প্রথম কোণটির মান লিখি, প্রথম কোণটির মান, প্রথম কোণটির মান সমান 55 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মান সমান পাই রেডিয়ান বাই 12, তাহলে পাই রেডিয়ানতে আমরা জানি 180 ডিগ্রি হয়, তাকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে কাটাকুটি করলে 3 6 18 30, 6 2 12 সমান এটা পেলাম 15 ডিগ্রি। তাহলে একটা পেয়েছি 55 ডিগ্রি আর একটা 15 ডিগ্রি, তাহলে যোগফল প্রথম দুটি কোণের যোগফল সমান 55 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে এটা হলো 70 ডিগ্রি, যোগফল পেয়েছি 70 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির মান আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই 70 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এটা পেলাম 110 ডিগ্রি। এখন এই 110 ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় 110কে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে, তো 11, এটা হলো 18 সমান 11 পাই রেডিয়ান, সিতে রেডিয়ান বাই 18, তাহলে 11 পাই সি বাই 18, এটা হলো
তৃতীয় কোণটির বৃত্তীয় মান। এরপরে 10 জায়গায় আছে 6 সেমি বাহু বিশিষ্ট ঘনাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল কত। তাহলে আমরা যদি মাঝ বরাবর কেটে ফেলি, যে গোলকটা আছে তার ঘনক আছে, তার মধ্যে গোলক ডুবিয়ে মাঝ বরাবর কেটে ফেললে কেমন দেখতে লাগবে সেটা ছবির মাধ্যমে প্রকাশ করব। তো এখানে ঘনক আমরা মাঝ বরাবর কেটে ফেললে ঘনকের প্রস্থচ্ছেদ সেটা একটা বর্গক্ষেত্র তৈরি হবে এবং গোলকের প্রস্থচ্ছেদ সেটা একটা তৈরি হবে বৃত্ত। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত। তাহলে যখন এটা পেলাম, এবার দেখো বৃত্তের যেটা ব্যাস, এই যে বৃত্তের এটা ব্যাস, তাহলে এই বৃত্তের ব্যাসটাই হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যত হবে, যে বৃত্তের ব্যাস মানে এখানে গোলকের ব্যাস, তাহলে বর্গক্ষেত্রে যেটা বাহুর দৈর্ঘ্য হবে সেটা হবে গোলকের ব্যাস। তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে বর্গ এখানে লিখব কি, ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। অতএব গোলকের ব্যাস সমান 6 সেমি ও ব্যাসার্ধ, গোলকের ব্যাস সমান 6 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হবে 6/2 সেমি সমান 3 সেন্টিমিটার। এটা হলো ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে আয়তন বের করতে গেলে আমরা আয়তনের সূত্র জানি 4, অর্থাৎ আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, এখানে আর এর মান 3 কিউব, এটা ঘন সেমি অর্থাৎ সেমি কিউব সমান, এখানে দেখছি উত্তরে তোমার পায়ের মানটা দেওয়া নেই, তো আমি পায়ের মানটা বসাবো না। এখানে 4/3 পাই ইন্টু 3 × 9 3 নং 27, এটা হলো সেমি কিউব, এটা 9 4 নং 36 সমান 36 পাই সেন্টিমিটার কিউব। এরপরে 11 দাগে আছে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি 8 সেন্টিমিটার, মাত্রাগুলির সমষ্টি 8 সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে মাত্রা কত জানা নেই, মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বোঝাই। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি এ বি ও সি ধরে নেব। মনে করি এটা ছিল সমকোণী চৌপল, তাহলে মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ কমা, আচ্ছা এখানে সেন্টিমিটারে আছে, তাহলে এ সেন্টিমিটার কমা বি সেন্টিমিটার ও সি সেন্টিমিটার। তাহলে এখানে কি বলা আছে, এখানে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 8 সেন্টিমিটার বলা আছে। তো মাত্রাগুলির সমষ্টি বলতে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি বোঝায়। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি এটা মাত্রাগুলির সমষ্টি, এটা 8 সেন্টিমিটার 8, আর আছে সমগ্রতলের ক্ষেত্রফল 28 বর্গ সেমি। তাহলে 2 × AB প্লাস BC প্লাস CA, এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আছে 28 বর্গ সেন্টিমিটার, তার সেমি স্কোয়ার, আর এখানে সেন্টিমিটার দিলাম। আচ্ছা, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে A² প্লাস B² প্লাস C² তার স্কোয়ার রুট, এর মান বের করতে হবে। তাহলে এবার আমরা এই তিনের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে লিখব, আমরা জানি যে A প্লাস বি
প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এ প্লাস বি প্লাস সি এর মান 8 বসিয়ে দিলাম, 8 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এর মান দেখো, এর মান আমরা অলরেডি 28 জানি, তাহলে পেলাম কি পাবো, এটা 8 × 64 হলো, 64 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 28 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 64 মাইনাস 28 আর এটা ইজ ইকুয়াল টু 36। আমাকে বের করতে হবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ বাদিকটাকে রুট করলাম, তাহলে ডান দিকটাকেও রুট করব, এটা সমান 6। তো এখানে প্রশ্ন ছিল যে উহার কর্ণের দৈর্ঘ্য কত, অতএব উহার কর্ণের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বেরিয়েছে। 12 দাগে আছে পাশের চিত্রে কোনো বৃত্তে এবি, এসি ও পিকিউ তিনটি স্পর্শক যেখানে এবি সমান 6 সেন্টিমিটার, ত্রিভুজ এ পি কিউ এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পাশের চিত্রে এবি, এসি ও পিকিউ তিনটি স্পর্শক, এবি এসি, এটা এবি, এটা এসি, এটা পিকিউ, তিনটি স্পর্শক। তাহলে এবি সমান 6 সেন্টিমিটার আছে, তাহলে এ পি কিউ এর পরিসীমা বের করতে হবে, অর্থাৎ এপি এর দৈর্ঘ্য, এ কিউ এর দৈর্ঘ্য এবং পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, বের করে যোগ করে ফেলতে হবে। তাহলে এখানে আমি ছবিটা আগে এঁকে নেব, ছবিটা এরকম, এখানে একটু স্পর্শক, এখান থেকে এটা স্পর্শক আর ঠিক এখান থেকেই আরেকটা স্পর্শক এই, এটা এ, এখানে সি, এখানে পি, এখানে কিউ, ও এটা বি আর এখানে এ। তাহলে দেখো এ বিন্দু থেকে এবি একটা স্পর্শক, এসি একটা স্পর্শক, এই বিন্দু থেকে এবি ও এসি স্পর্শক। আমরা জানি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবং স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ আমরা বলতে পারি অতএব এবি সমান এসি, তাহলে এবি সমান এসি আর এবি দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার করে। এবার যদি এই পার্টটা দেখি, পি বিন্দু থেকে দুটো স্পর্শক পি বিপি আর এখানে আমি নাম দেব এক্স, তাহলে বিপি এক্সপি মানে পিবি আর পিএক্স। কিউ বিন্দু থেকে দুটো স্পর্শক কিউসি কিউএক্স, তাহলে পি না, হ্যাঁ পি ও কিউ বিন্দু থেকে দুটি স্পর্শক দুটি হলো একটা বিপি আর পিবি আর পিএক্স, পিবি ও পিএক্স এবং এখান থেকে কিউসি ও কিউএক্স। তাহলে এখান থেকে বলতে পারি যে পিবি সমান পিএক্স এবং কিউসি সমান কিউএক্স। তাহলে এটা পরপর সমান, এটা পরপর সমান। তাহলে আমরা যদি এবার লিখি যে আমরা কি চাইছি, আমরা চাইছি এ পি কিউ, এই যে ত্রিভুজটা আছে এর পরিসীমা বের করতে চাইছি, অর্থাৎ এপি প্লাস পি কিউ প্লাস এ কিউ। তো আমি এখানে সেটাই লিখব, এপি না ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা, ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা
এপি কিউ এর পরিসীমা, তাহলে এপি পি কিউ আর এ কিউ, এপি প্লাস পি কিউ প্লাস এ কিউ। তো এখানে দেখো এপিটা এপি পি কিউ এর জায়গাতে আমরা পিএক্স, পি কিউ এর জায়গাতে পিএক্স প্লাস কিউএক্স লিখতে পারি। তাহলে এপি লিখলাম প্লাস পিএক্স, এই যে পি কিউ এর জায়গাতে পিএক্স প্লাস এক্স কিউ বা কিউএক্স প্লাস এ কিউ। তাহলে আমি এই জায়গাটাকে এই দুই ভাগ করে লিখলাম। এখন এই পার্টটা এর সাথে নেব, এই পার্টটা এর সাথে নেব। তাহলে এপি প্লাস পিএক্স, এপি প্লাস পিএক্স, অ্যাকচুয়ালি পিএক্স এবং পিবি পরপর সমান, এই যে পিএক্স এবং পিবি পরপর সমান, এই পিএক্সের জায়গাতে আমি বসাবো এপি প্লাস পিবি প্লাস এখানে কিউএক্স আছে, দেখো কিউএক্স এবং কিউসি পরপর সমান, সেই জন্য কিউএক্সের জায়গাতে আমরা কিউসি লিখতে পারি, কিউসি প্লাস এপি সমান এপি বিপি, এপি বিপি, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এবিকে বোঝাচ্ছে, এবি প্লাস কিউসি এপি, না কিউসি, আচ্ছা এখানে এ কিউ ছিল, এ কিউ, কিউসি এ কিউ, তাহলে কিউসি আর এ কিউ মিলে, কিউসি আর এ কিউ মিলে অ্যাকচুয়ালি এসিকে বোঝাচ্ছে, এটা এসি। তো এবি 6 সেন্টিমিটার, এসিও 6 সেন্টিমিটার, সমান 6 প্লাস 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। তাহলে কি হলো, তাহলে এপি কিউ ত্রিভুজের পরিসীমা সমান 12 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এ পি কিউ এর পরিসীমা সমান 12 সেন্টিমিটার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।